হ্যালো, হ্যাঁ কি ভেবেছোটা কি? তুমি এই অম্বরীশ আচার্যকে ভয় পাবে আর আমি ভয় পেয়ে যাবো? আমাকে ব্ল্যাকমেল করবে? তোমার সাহস তো দেখছি কম না। আমি আমার সোর্স দেখাবো। হ্যাঁ হ্যালো, কে বলছো বললে? স্যার স্যার আমি নবারুণ বলছি স্যার, অফিস থেকে বলছি স্যার। জানকি আমি এটা বুঝতে পারছি না, কখন কাকে ফোন করতে হয় কাণ্ড জ্ঞানটা নেই আপনার? হ্যাঁ, এই সময় ফোন করে কেউ? ফোনটা রাখুন। কি ব্যাপার বাবা, সব ঠিকঠাক আছে তো? কোনো প্রবলেম নাকি? না না, কিসের প্রবলেম? কোনো প্রবলেম নেই। কে কে ফোন করেছিল তোমায়? ঠিক কথা বলছিলে? ও ফোনটা? হ্যাঁ। ফোনটা নবারুণ করেছিল, অফিস থেকে নবারুণ করেছিল, বুঝতে পারছো না? ও তো একটা কাণ্ডজ্ঞান থাকতে হবে। আমাকে কটায় ফোন করতে পারে পারে না, মাথা গরম হয়ে গেছে। তো নবারুণ দা ফোন করেছিল, তুমি এত রুডলি কথা বললে, মানে আগে তো কখনো দেখিনি এইভাবে কথা বলতে, তাই জিজ্ঞেস করছি। বাবা তুমি বললে না কদিন আগে যে কি একটা তোমাকে ফোন করছে, মানে আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে, তোমায় ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে। কে ফোন করছে বাবা? মানে তুমি যদি চাও আমাকে নাম্বারটা দিতে পারো, আমি ট্রেস করে দেখছি কে তোমায় ডিস্টার্ব করছে। অনুরাগ, অনুরাগ তুমি তুমি এক সেকেন্ড এখানেই বসো, এক সেকেন্ড। দেখো এই নাম্বারটা, এই নাম্বার থেকে তোমায় ডিস্টার্ব করছে। আচ্ছা বাবা, কি নিয়ে ডিস্টার্ব করছে, মানে কি বলছে? হ্যাঁ কি বলছে? এ নিয়ে ওই তো বলছে উমার বাবার মৃত্যু নিয়ে কি কিছু বলছে? বাবা, আই থিঙ্ক তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। দেখো বাবা, আমার মনে হচ্ছে এই লোকটা তোমাকে কেন ডিস্টার্ব করছে তুমি কারণটা জানো। তুমি তো বাবা আমাকে সবই বলতে এতদিন, তোমার বিজনেস, তোমার পার্সোনাল লাইফ, সব ব্যাপারে আমার সঙ্গে ডিসকাস করতে, আলোচনা করতে। তাহলে এখন করছো না কেন? বাবা চুপ করে থেকো না, আমাকে বলো হোয়াট ইজ দ্য প্রবলেম। বাবা আমার মনে হয় তুমি যদি ডিসকাস করো আমার সঙ্গে, প্রবলেমটা সলভ হতে পারে, আমি তোমাকে হেল্প করতে পারি। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি বলো, উমার বাবার মৃত্যুর পিছনে কোনোভাবে কি তুমি জড়িত? অনুরাগ এসব কি কথা বলছিস? না বাবা, উত্তেজিত হয়েও না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি সত্যি কিছু জানো আমাকে বলো, আমার কাছে লুকিও না। আমি তো আছি বাবা তোমার পাশে। দেখো আমি তো তোমার বিজনেস এতদিন সামলে এসেছি, আমি এটাও সামলে নেব। ইউ ট্রাস্ট মি বাবা। দেখো তুমি যদি আমাকে না বলো আমি কি করে ব্যাপারটা হ্যান্ডেল করবো? তোমাকে তো আমাকে খুলে বলতে হবে। বাবা তুমি আমাকে ভরসা করে বলো, উমার বাবার মৃত্যুর পিছনে তোমার কি হাত আছে? না অনুরাগ, না কোনোভাবেই না। আমি কোনো কিছুই জানি না। ওরা কিভাবে মৃত্যু হলো, সেটা অ্যাক্সিডেন্ট ছিল না মার্ডার ছিল, আমি কিচ্ছু জানি না। তাহলে বাবা তুমি সত্যি কিছু জানো না? আমি তাহলে এটাই ধরে নিচ্ছি সত্যি কথা তুমি বলছো আমাকে। আমি কোনোভাবেই ইনভলভ ছিলাম না, আমি শুধু লোকটাকে একবার ফোন করেছিলাম।
বাবা তুমি তো আমাকে সেটা আগে বললে না। এই তো বলছি, এই তো বললাম। ইনফ্যাক্ট ওই লোকটার সাথে, সুনন্দ দাসের সাথে আমি একবার দেখাও করেছিলাম। কেন বাবা, কেন দেখা করেছিলে? আমি আমি লোভে পড়ে না একটা ভুল করে ফেলেছিলাম। বিশাল বড় একটা জুয়া খেলে ফেলেছিলাম। মানে বাবা তুমি ফিক্সিং করেছিলে? হ্যাঁ অনুরাগ, যখনই একটা বড় টাকা জুয়া খেলে ফেললাম তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর সুনন্দ দাস ছিল ওই পিচ কিউরেটর। পিচ কিউরেটর ছাড়া তো আমি খেলাটা ফিক্সিং করতে পারতাম না। আমি বাবাকে কি বলবো, টাকাটা কিভাবে হারলাম, সেই জবাব তো আমার কাছে ছিল না। তাই আমি ডিসাইড করলাম যে ম্যাচটা ফিক্স না করলে আমি হেরে যাব। তাই সুনন্দ দাসের কথাটা উঠছে। তো উনি তোমার প্রস্তাবে রাজি হয়েছিলেন? না না না, ওই একবারই ওনার সাথে দেখা। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার খুব ক্ষমতা। সুনন্দ দাস ভয় পায়নি, উল্টো স্পষ্টভাবে আমাকে জানিয়ে দিয়েছিলেন যে আমি একটা খারাপ মানুষ। আর সত্যি তো আমি খারাপ মানুষ। লোভে পড়ে আমি ভেবেছিলাম ওনাকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলে পিছে সুইং থাকবে, স্পিন থাকবে, তাতে আমি বেটটা জিতে যাব, অনেক টাকা আসবে। কিন্তু না, উনি আমার কথা শোনেননি। বাবা সেই রাগেই তুমি হয়তো। অনুরাগ, নো আই এম জাস্ট আস্কিং। সে বাবাকে নিয়ে এই কথাটা ভাবতে পারলি? না 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 অনুরাগ, সেই দিন আমার অনেক অনেক টাকা লস হয়েছিল, আমার চরম ক্ষতি হয়ে গেছিল। কিন্তু তাও একবারের জন্য আমি ভাবিনি যে ওই মানুষটার চরম ক্ষতি করব। ওই একবারই ওনার সাথে আমার দেখা হয়েছিল। তারপর আমি জানি না কিভাবে উনি মারা গেলেন। অ্যাক্সিডেন্ট না কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। বাবা তুমি একটু শান্ত হও প্লিজ। এসে বসো 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 এখানে। ভুল করেছিলাম আমি অনুরাগ, ভুল করেছিলাম। ঠিক আছে বাবা, বাবা আমি তো আছি। বাবা আমি আমি সবটা সামলে নেব। তুমি তোমার অনুরাগকে ভরসা করো না? বলো, তুমি বিশ্বাস করো বাবা? তোমাকে এই যে ফোন করে থ্রেট করছে, আমি এটাও বের করবো কে করছে, কার এত বড় সাহস আমার বাবাকে ডিস্টার্ব করবে। আমি সব বের করবো, তুমি শুধু আমার উপর ভরসা রাখো একটু। আর তোমার মনে হয় এখন রেস্ট নেওয়া দরকার বাবা। হয়তো তোমার কোনো ভুল হয়েছে জীবনে। আমি পাস্টে অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সেটাও সামলে নেব, ট্রাস্ট মি। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি সবটা সামলে নেব। তোমাকে যদি কেউ ব্ল্যাকমেইল করে থাকে আমি দেখে নিচ্ছি। তুমি একদম চিন্তা করো না, ইউ জাস্ট টেক রেস্ট।
সুনন্দ দাস নামটা মনে আছে? ইয়েস, পিচ কিউরেটার। ট্রেন থেকে পড়ে মারা যায়। আমার মনে হয় ওনার মৃত্যুটা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। সত্যিটা সবার সামনে আসা খুব দরকার। আপনি একটা কাজ করুন, আপনি কেসটা রিওপেন করুন। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতেই পারে, অ্যাবসলিউটলি। তার জন্য আপনার যা দরকার আমি ঠিক সময় মতন পাঠিয়ে দেব। থ্যাঙ্কস, থ্যাঙ্কস লট। অম্বরীশ আচার্য, এতদিন অনেক ব্যাটিং করেছ, এবার একটু আমার স্ট্রাইক নেওয়ার পালা। এতদিন তোমার সেকেন্ড ম্যান হয়ে কাটালাম, এবার একটু ফার্স্ট ম্যান হই। উমা, তুমি সত্যি বলছো? তুমি নিজে শুনেছো এই কথাগুলো? হ্যাঁ, আমি নিজে শুনেছি। আমার বাবার আপনার বাবার সাথে একবার দেখা হয়েছিল, ওদের দুজনের মধ্যে কথাও হয়েছিল। ওদের দুজনের মধ্যে না ম্যাচ ফিক্সিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল। কিন্তু আপনার বাবা দাদা ভাইকে এটা বারবার বোঝাতে চাইছিলেন যে উনি আমার বাবার মৃত্যুর সাথে কোনোভাবেই যুক্ত নন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উমা তোমার কি মনে হয় বাবা সত্যি কথা বলছে? উনি সত্যি কথা বলছেন। উনি যদি মিথ্যে কথা বলতেন তাহলে এতটা অসহায় হয়ে উনি নিজের কথাগুলো বোঝাতে চাইতেন না। এত শক্ত একটা মানুষ নিজের অসহায়তা বোঝানোর জন্য প্রায় কেঁদেই ফেলছিলেন। যদিও আমি পুরো কথাবার্তাটা শুনিনি, কিন্তু আমি যতটা শুনেছি তাতে মনে হয় না উনি মিথ্যা কথা বলছেন। ওনার সত্যি আমার বাবার মৃত্যুর সাথে কোনো যোগাযোগ নেই। তাহলে কে উমা? এই ষড়যন্ত্রের পেছনে কে আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না যে কে করেছে এই কনস্পিরেসিটা। আমাদের তাকে খুঁজে বার করতে হবে, যেভাবে হোক খুঁজে বার। আচ্ছা উমা, যে লোকটা বারবার বাবাকে কল করে ব্ল্যাকমেল করছে সেও তো কিছু জানতে পারে। আর বাবা বাবা ভয় পাচ্ছে কেন? তাকে আমাদের খুঁজে বার করতে হবে উমা, যেভাবে হোক খুঁজে বার করতে হবে। আচ্ছা, ওই সমর সেন সাংবাদিক, উনি বাবাকে কোনোভাবে ফোন করছেন না তো? সমর সেন বাবাকে ফোন করছে কি করছে না সেটা তো আমি জানি না, কিন্তু একটা ব্যাপার খুব ক্লিয়ার, তোমার বাবার মৃত্যু রহস্যের ব্যাপারে সমর সেন নিশ্চয়ই কিছু না কিছু জানে। তাই ওনাকে খুঁজে বের করতেই হবে। আপনি একদম ঠিক বলেছেন, ওনাকে আমাদের খুঁজে পেতেই হবে। কিন্তু এই সাংবাদিককে আমরা পাবো কোথায়? কি করে খোঁজ পাবো ওনার? ভাবছি উমা, ভাবছি, আমাকে একটু ভাবতে দাও। দেখো উমা, এই দেখো, কি এত আলোচনা করছিস বলতো তোর? এসেই সোজা ঘরের মধ্যে ঢুকে এলি, কি ব্যাপার? কোনো সিরিয়াস কিছু নাকি রে অভি? মানে আমরা দুজন এসে তোদেরকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, একদম না। বাই দ্য ওয়ে, উমা এমনিতেও তোর কাছে যেত। উমার একটা জিনিস জানার ছিল তোর থেকে। আমার কাছে? মানে আমার কাছে উমা আবার কি জানতে চাইবে? ব্যাপারটা হলো, উমা আসলে এবার থেকে একটা ভারী ব্যাট নিয়ে মাঠে নামতে চায়, আর আমাদের কোম্পানিতে ভারী ব্যাট বানানো হয় না। তাই কলকাতায় কোথায় কোথায় ভারী ব্যাট পাওয়া যায় এটাই ওর জানার ছিল। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝেছি। আচ্ছা উমা, এটা তো তুমি ডিরেক্টলি আমাকেই জিজ্ঞেস করতে পারতে, মানে অভিকে বলার কি দরকার ছিল? না না, মানে তুমি এখনো পর্যন্ত আমাকে বন্ধু ভাবতে পারছো না, তাই তো? এ বাবা, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। ঠিক আছে, সেরকম ব্যাপার যদি নাই হয় তাহলে কথা দাও, কথা দাও যে আমরা যা প্ল্যান করেছি সেটাতে অভিদা আর তুমি আমাদের সাথে থাকবে। প্ল্যান? কি প্ল্যান? না না, আমি কিচ্ছু করিনি, যা করার আমার বিউটিফুল বেটার হাফ ইনিই করেছেন। আমি শুধু ওর হয়ে তোদেরকে মেসেজটা কনভে করতে এসেছি।
কি বিষয় বলো তো, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা বলছি আমি সবকিছু বুঝিয়ে বলছি, কিন্তু তার আগে অভি তোকে একটা প্রমিস করতে হবে। মানে আমরা যাই প্ল্যান করে থাকি না কেন, তুই কিন্তু না বলতে পারবি না। আগে প্ল্যানটা তো বল। হ্যাঁ বলছি, শোন দেখ, আমি পার্টির সমস্ত প্ল্যানিং করে ফেলেছি, মানে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট একেবারে রেডি। ইয়েস, আর তার সাথে সাথে আলিয়া এটাও প্ল্যান করে ফেলেছে যে পার্টির দিন আমি আর তুই আর ওদিকে আলিয়া আর উমা, মানে উমা বৌদি একই রকম ড্রেস পরবে। কি উমা, তোমার কোনো অসুবিধা নেই তো? না প্রবলেম কেন হবে, ঠিক আছে। আলিয়া আর উমা একই জামা কাপড় পরবে, আর আমি আর তুইও টুইনিং করবো, ওকে? একদমই তাই, আমি জানতাম ব্রাদার অভিদা কখনো আমার কথায় না বলতে পারবে না। কি তাই তো? আচ্ছা বাই দ্য ওয়ে, এর পরের প্ল্যানটা কিন্তু আরো ইন্টারেস্টিং। ওটা আমাদের হানিমুন নিয়ে। হানিমুন নিয়ে? না মানে তোদের হানিমুনে আমরা কি করবো? অভি তুই বুঝতে পারছিস না, দেখ শুধু আমি আর রুদ্র নই, আমরা চাই যে তুই আর উমাও আমাদের সঙ্গে হানিমুনে চল। মানে তুই ভাবতে পারছিস আমরা চারজন যদি একসঙ্গে হানিমুনে যাই তাহলে ব্যাপারটা কত মজার হবে, কত হই হুল্লোড় করবো আমরা। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু আমার তো সামনেই খেলা। এক্স্যাক্টলি, সামনে রিজনাল ট্রফি। উমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে ও ইন্ডিয়া টিমে সিলেক্ট হবে কিনা। নিশ্চয়ই, তাহলে তো আর কোনো কথাই নেই। মানে এক চা যে টিমের ক্যাপ্টেন, সেই টিমে সব থেকে নির্ভরযোগ্য এবং অলরাউন্ডার হবে আরেক চা। এর থেকে ভালো খবর কি আর কিছু হতে পারে? এক্স্যাক্টলি, আর সেই জন্য রিজনাল ট্রফিতে ভালো পারফর্ম করা ভীষণ ইম্পর্টেন্ট। দেখলে তো রুদ্র, আমি তোমাকে বলেছিলাম আমাদের ম্যাচগুলো আগে কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা হানিমুনে যাব। তুমি তখন শুনলে না আমার কথা। আচ্ছা আমি বলছিলাম কি, তোমাদের নতুন বিয়ে হয়েছে, তোমরা যাও না, আমাদের তো অনেক দিনই হলো বিয়ে হয়েছে। আরে বাবা তা কি করে হয়, দেখো তুমি আর অভিও তো এখনো পর্যন্ত কোথাও যাওনি। না না, গেলে আমরা চারজন যাব, নইলে কোথাও যাওয়া হবে না, যাওয়া ক্যান্সেল, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমাদের খেলাগুলো হয়ে যাক, তারপর ভাবা যাবে সব নিয়ে। বেশ, আমাদের হানিমুনটা তাহলে পোস্টপোন্ড হলো। এই আজ সন্ধ্যাবেলা তোরা কি করছিস, ফাঁকা আছিস? হ্যাঁ কেন, মানে আমাদের সেরকম কোনো কাজ নেই। ও ব্রিলিয়েন্ট, রেডি হয়ে নে। আমরা চারজনে একসাথে আজকে লং ড্রাইভে যাব, তারপর সেখান থেকে কোথাও একটা ডিনার কমপ্লিট করে দেন বাড়িতে ব্যাক করবো। আর এই ব্যাপারে আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো না শুনবো না, বলে দিলাম। এই হ্যাঁ হ্যাঁ অভি, এই কথা কিন্তু তোকে মানতেই হবে। হ্যাঁ সে না আমরা যেতেই পারি। পারি কেন, আমি বলছি আজকে রাত্রির বেলা আমরা সবাই বেরোবো, ডিনারে যাব, লক কর, ডান। শোনো মা, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি সেসব কথা ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর হ্যাঁ আরেকটা কথা, তুমি ভুলে যাও যে তুমি কোনোদিনও আমার অ্যাসিস্ট্যান্ট ছিলে বা আমি কোনোদিনও তোমাকে পে করতাম। আজ থেকে আমরা শুধু একে অপরের চা, কেমন? আজ থেকে কেন বলছো? তুমি যেদিন এ বাড়িতে বিয়ে করে এসেছিলে, আমি সেদিন থেকেই তোমাকে আমার যা বলে ভেবেছি। সেদিন থেকে আমি তোমাকে ম্যাডাম বা আপনি বলিনি, আলিয়া বলেছি।
ম্যাম একটা সেলফি প্লিজ প্লিজ ম্যাম। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তো ভাবতেই পারছি না ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন আলিয়া বোস আমাদের সামনে। এ তো দেখছি আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এবার বুঝতে পেরেছো তো তুমি কাকে পেয়েছো? হার্ট থ্রোব অফ মডার্ন এরা আলিয়া বোস। আচার্য, আলিয়া আচার্য। কি দেখছো মা? চিন্তা করো না, তোমার যে ট্যালেন্ট খুব তাড়াতাড়ি তোমারও এরকম ফ্যান বেস হবে। নাম হওয়ার আগে আমি চাই ক্রিকেটটাকে খুব মন দিয়ে খেলতে। এই জাঁকজমকের মাঝে পড়ে আমি যেন কোনোদিন আমার খেলাটাকে অসম্মান না করি। মা দুর্গার কাছে এটাই আমি চাই। জানি জানি বাবা, আর এটাও জানি যে খুব তাড়াতাড়ি পুরো ওয়ার্ল্ডের উইমেন্স ক্রিকেটারদের জন্য তুমি ইন্সপিরেশন হয়ে উঠবে। এ কি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এদিকে এসো। আচ্ছা আপনাদের বলছি, আপনারা ওরও অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ খুব শিগগিরই ও ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের একজন অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার হতে চলেছে। আরে ইনি তুমাচার্য, তাই না? ঠিক চিনতে পারছি না। আরে কাগজে নাম বেরিয়েছিল না, বাংলা বিহার ম্যাচে ফিক্সিং এ নাম জুড়িয়েছিলেন। আমি শুনেছি আপনি একজন প্রমিসিং ক্রিকেটার, আপনার কি একটা অটোগ্রাফ নিতে পারি? না, আগে এই ম্যাচ ফিক্সিং এর তকমাটা ছেড়ে আমি যে ভালো ক্রিকেট খেলি এই তকমাটা গায়ে লাগুক, তারপর না হয় অটোগ্রাফ দেবো।